1971 সাল। দক্ষিণ এশিয়ার আকাশে তখন যুদ্ধের কালো মেঘ। সীমান্তে বাড়ছে উত্তেজনা। লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পালাচ্ছে। বিশ্বের বড় বড় শক্তিধর দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কিন্তু খুব কম মানুষই জানত পর্দার আড়ালে এমন একটি গোপন খেলা শুরু হয়ে গেছে যা কয়েক মাসের মধ্যেই ইতিহাস বদলে দেবে। ভারতের একটি গোয়েন্দা সংস্থা, যার অস্তিত্ব তখনও সাধারণ মানুষের কাছে প্রায় অজানা, নিঃশব্দে পরিচালনা করছিল একের পর এক গোপন অভিযান। তাদের হাতে ছিল না ট্যাঙ্কের বহর, ছিল না যুদ্ধ বিমানের স্কোয়াড্রন। তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল তথ্য, পরিকল্পনা এবং গোপন নেটওয়ার্ক। অনেক সামরিক বিশ্লেষকের মতে 1971 সালে যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে জেতা হয়নি, যুদ্ধ শুরু হওয়ার আগেই তার ভিত্তি তৈরি হয়ে গিয়েছিল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে। আর সেই গোয়েন্দা তৎপরতার কেন্দ্রবিন্দুতে ছিল ভারতের নবগঠিত সংস্থা র। কিন্তু প্রশ্ন হলো, মাত্র কয়েক বছরের পুরনো একটি গোয়েন্দা সংস্থা কিভাবে এমন একটি অপারেশন পরিচালনা করলো যার প্রভাব আজও ইতিহাসে আলোচিত? কিভাবে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে গোপনে সংগঠিত করা হলো? আর কেন আজও সেই অভিযানের অনেক নথি জনসমক্ষে প্রকাশ করা হয়নি? আজকে ভিডিওতে আমরা জানব ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ গোপন গোয়েন্দা অভিযানের গল্প। এমন একটি অপারেশনের গল্প যাকে অনেক গবেষক রয়ের সবচেয়ে সফল কৌশলগত সাফল্যগুলোর একটি বলে মনে করেন। এই গল্পের শুরু 1962 সালে। ভারত চীন যুদ্ধ ভারতের নিরাপত্তা ব্যবস্থার বড় দুর্বলতা প্রকাশ করে দেয়। সীমান্তে কি ঘটছে, শত্রুপক্ষ কি পরিকল্পনা করছে, সে বিষয়ে নির্ভরযোগ্য বিদেশি গোয়েন্দা তথ্যের বড় অভাব ছিল। পরিস্থিতি আরও স্পষ্ট হয় 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময়। দুটি যুদ্ধের অভিজ্ঞতা ভারতের রাজনৈতিক নেতৃত্বকে বুঝিয়ে দেয় যে শুধু সামরিক শক্তি যথেষ্ট নয়, যুদ্ধ জিততে হলে শত্রুর পরিকল্পনা আগে থেকেই জানতে হবে। সেই লক্ষ্যেই 1968 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদনে প্রতিষ্ঠিত হয় রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, সংক্ষেপে র। এই নতুন সংস্থার দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তা আর.এন. কাওয়ের হাতে। তিনি বিশ্বাস করতেন একটি সফল গোয়েন্দা অভিযান এমন হওয়া উচিত যার অস্তিত্ব কেউ টের পাবে না। এই নীতিকে সামনে রেখেই তিনি একটি ছোট কিন্তু অত্যন্ত দক্ষ দল গড়ে তুলতে শুরু করেন। 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তানের মানুষ বিপুল ভোটে আওয়ামী লীগকে জয়ী করে। সংবিধান অনুযায়ী সরকার গঠনের অধিকার তাদেরই ছিল। কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক নেতৃত্ব ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে। রাজনৈতিক আলোচনা ভেঙে পড়ে, উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। 25 মার্চ 1971 রাতে শুরু হয় সামরিক অভিযান। বিভিন্ন ঐতিহাসিক গবেষণা অনুযায়ী অসংখ্য সাধারণ মানুষ নিহত হন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। কয়েক সপ্তাহের মধ্যেই লাখ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে শরণার্থীর ঢল নেমে আসে। এটি শুধু মানবিক সংকট ছিল না, ভারতের নিরাপত্তা ও অর্থনীতির ওপরে এর গভীর প্রভাব পড়তে শুরু করে। ভারত সরকার বুঝতে পারে পরিস্থিতিকে আর শুধু প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখা সম্ভব নয়। ঠিক তখনই রয়ের ওপর আসে ইতিহাসের অন্যতম বড় দায়িত্ব। সংস্থাটি সীমান্ত জুড়ে বিস্তৃত গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলে। গোপনে যোগাযোগ স্থাপন করা হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে। ভারতের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় স্থাপন করা হয় বিশেষ প্রশিক্ষণ শিবির। রয়ের কর্মকর্তারা সরাসরি যুদ্ধ করছিলেন না, কিন্তু যুদ্ধের প্রতিটি সম্ভাব্য পদক্ষেপের জন্য পরিকল্পনা তৈরি করছিলেন। কোথায় আঘাত করলে শত্রুর সবচেয়ে বেশি ক্ষতি হবে, কোন সেতু ধ্বংস করলে সরবরাহ বন্ধ হয়ে যাবে, কোন নদীপথ ব্যবহার করলে দ্রুত অভিযান চালানো যাবে, সবকিছুই নিখুঁতভাবে বিশ্লেষণ করা হচ্ছিল। মাসের পর মাস ধরে চলতে থাকে এই গোপন প্রস্তুতি। পাকিস্তানি সামরিক নেতৃত্ব তখনও পুরোপুরি বুঝতে পারেনি তাদের বিরুদ্ধে শুধু একটি সেনাবাহিনী নয়, বরং একটি সুপরিকল্পিত গোয়েন্দা নেটওয়ার্কও কাজ করছে। কিন্তু এই প্রস্তুতি ছিল মাত্র শুরু।
খুব শিগগিরই এমন একটি গোপন অভিযান চালাবে যা পাকিস্তানের নৌবাহিনীকে বড় ধাক্কা দেবে, তাদের সরবরাহ ব্যবস্থাকে অচল করে দেবে এবং প্রমাণ করবে অনেক সময় একটি যুদ্ধ বন্দুক দিয়ে নয়, তথ্য দিয়েই জিতে নেওয়া যায়। সেই অভিযানের নাম অপারেশন জ্যাকপট। 1971 সালের মাঝামাঝি সময় পাকিস্তানি সেনাবাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাদের সরবরাহ ব্যবস্থা। অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি এবং সামরিক সরঞ্জামের বড় অংশ পৌঁছাতো নদী ও সমুদ্র বন্দর দিয়ে। এই সরবরাহ ব্যবস্থা সচল থাকলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারত। বুঝতে পেরেছিল সরাসরি যুদ্ধ শুরু হওয়ার আগেই যদি এই নেটওয়ার্ক দুর্বল করে দেওয়া যায় তাহলে ভবিষ্যতের লড়াই অনেক সহজ হয়ে যাবে। এই লক্ষ্যে শুরু হয় ইতিহাসের অন্যতম সাহসী নৌ গেরিলা অভিযান অপারেশন জ্যাকপট। ভারতের সহায়তায় নির্বাচিত মুক্তিযোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের শেখানো হয় জলের নিচে সাঁতার কেটে গোপনে জাহাজের কাছে পৌঁছানো, বিস্ফোরক স্থাপন করা, দিনের পর দিন নদীতে অনুশীলন, রাতের অন্ধকারে নেভিগেশন, সীমিত অন্ধকারে দীর্ঘ সময় জলের নিচে থাকার অভ্যেস। সব কিছুই ছিল এই বিশেষ বাহিনীর প্রস্তুতির অংশ। অবশেষে নির্ধারিত দিনে শুরু হয় অভিযান। রাতের গভীর অন্ধকারে ছোট ছোট দলে বিভক্ত হয়ে মুক্তিযোদ্ধারা পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দর এলাকায় প্রবেশ করেন। শত্রুপক্ষ তখনও বুঝতে পারেনি তাদের সবচেয়ে নিরাপদ বলে মনে করা ঘাঁটির এত কাছে কেউ পৌঁছে গেছে। একের পর এক জাহাজে গোপন বিস্ফোরক স্থাপন করা হয়। তারপর শুরু হয় অপেক্ষা। কিছুক্ষণ পর প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে বন্দর এলাকা। একাধিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়, অনেক সরঞ্জাম ধ্বংস হয়ে যায় এবং পাকিস্তানি বাহিনীর সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই অভিযানের সবচেয়ে বড় সাফল্য ছিল শুধু ক্ষয়ক্ষতি নয়, বরং মানসিক প্রভাব। পাকিস্তানি বাহিনী বুঝতে পারে তাদের নিরাপদ ঘাঁটিও আর নিরাপদ নয়। কোথা থেকে, কখন এবং কিভাবে আঘাত আসবে তা তারা আর নিশ্চিতভাবে বলতে পারছিল না। রয়ের পরিকল্পনা সফল হতে শুরু করেছিল। যুদ্ধ তখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, কিন্তু শত্রুপক্ষ ইতিমধ্যেই চাপের মুখে পড়ে গিয়েছিল। এর পাশাপাশি সীমান্ত জুড়ে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক আরও বিস্তৃত করে। স্থানীয় সূত্র, রেডিও যোগাযোগ, সেনা চলাচল এবং সামরিক ঘাঁটির প্রতিটি তথ্য নিয়মিত বিশ্লেষণ করা হচ্ছিল। এই তথ্যগুলো পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীর কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তান ভারতের একাধিক বিমান ঘাঁটিতে হামলা চালায়। এরপরই ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করে। কিন্তু যুদ্ধ শুরু হলেও বাস্তবে ভারতের প্রস্তুতি অনেক আগেই সম্পন্ন হয়ে গিয়েছিল। গত কয়েক মাস ধরে যে তথ্য সংগ্রহ করেছিল তা ভারতীয় সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়। কোথায় পাকিস্তানের শক্ত ঘাঁটি, কোথায় তাদের দুর্বলতা, কোন সড়ক দিয়ে সেনা ও রসদ চলাচল করছে, কোন সেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এসব তথ্যের ভিত্তিতেই তৈরি হয় সামরিক পরিকল্পনা। মুক্তিযোদ্ধারাও তখন বিভিন্ন এলাকায় সক্রিয়। তারা পাকিস্তানি বাহিনীর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে থাকে, ছোট ছোট গেরিলা হামলা চালায় এবং ভারতীয় বাহিনীকে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। অনেক ক্ষেত্রে পাকিস্তানি বাহিনীর পরিকল্পনার আগেই অনুমান করতে সক্ষম হয় ভারতীয় গোয়েন্দারা। যুদ্ধ যত এগোতে থাকে পাকিস্তানি বাহিনী তত বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে যায়, যোগাযোগ ভেঙে পড়তে শুরু করে এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় নষ্ট হয়ে যায়। অন্যদিকে ভারতীয় বাহিনী দ্রুত গতিতে একের পর এক গুরুত্বপূর্ণ এলাকা দখল করতে থাকে। কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যায় যুদ্ধের মোড় ঘুরে গেছে। মাত্র 13 দিনের মধ্যেই ভারতীয় বাহিনী ঢাকার দিকে অগ্রসর হতে শুরু করে। পাকিস্তানি বাহিনীর সামনে তখন আর খুব বেশি বিকল্প অবশিষ্ট ছিল না। ইতিহাসের সবচেয়ে নাটকীয় অধ্যায়টি তখনও বাকি। 1971 সালের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পূর্ব পাকিস্তানি বাহিনীর অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে। একের পর এক গুরুত্বপূর্ণ শহর ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে। আকাশে ভারতীয় বিমান বাহিনীর আধিপত্য, নদীপথে পাকিস্তানের দুর্বল অবস্থান এবং স্থলপথে চারদিক থেকে অগ্রসরমান ভারতীয় বাহিনী, সব মিলিয়ে পাকিস্তানি সেনারা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
16ই ডিসেম্বর 1971 ঢাকার রেসকোর্স ময়দানে উপস্থিত হয় দুই দেশের সামরিক প্রতিনিধিরা। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় বাহিনী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার সামনে। প্রায় 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক আত্মসমর্পণ হিসাবে ইতিহাসে স্থান পায়। সেই মুহূর্তে জন্ম নেয় একটি নতুন রাষ্ট্র, বাংলাদেশ। যুদ্ধ শেষ হয়ে যায় মাত্র 13 দিনে, কিন্তু এই 13 দিনের বিজয়ের পেছনে ছিল কয়েক মাসের পরিকল্পনা, গোপন প্রশিক্ষণ, তথ্য সংগ্রহ এবং অসংখ্য অদৃশ্য মানুষের নিরলস পরিশ্রম। যুদ্ধের ময়দানে বিজয়ের কৃতিত্ব যেমন ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের, তেমনি পর্দার আড়ালে নীরবে কাজ করে যাওয়া রয়ের গোয়েন্দা নেটওয়ার্কও এই সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ইতিহাসে থেকে যায়। 1971 সালে যুদ্ধ নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে। বহু সামরিক কর্মকর্তা স্মৃতিকথা প্রকাশ করেছেন এবং বিভিন্ন গবেষণাও হয়েছে। তবুও রয়ের এই অভিযানের অনেক গুরুত্বপূর্ণ অংশ আজও সম্পূর্ণভাবে জনসমক্ষে আসেনি। কতজন কর্মকর্তা সরাসরি এই অভিযানে যুক্ত ছিলেন? কোন কোন দেশে বসে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছিল? কোন বিদেশি সংস্থা ভারতের সঙ্গে তথ্য আদান প্রদান করছিল? গোপন প্রশিক্ষণ শিবিরগুলোর প্রকৃত সংখ্যা কত ছিল? কোন কোন অপারেশন শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল? এসব প্রশ্নের অনেকগুলোরই আজও নিশ্চিত সরকারি উত্তর নেই। রয়ের কাজের ধরনই এমন যে অধিকাংশ নথি বহু বছর ধরে গোপন রাখা হয়। অনেক কর্মকর্তা তাদের জীবদ্দশায় নিজেদের পরিচয় প্রকাশ করেন না। এমনকি সফল অনেক অভিযানের পূর্ণ বিবরণও কখনো প্রকাশ করা হয় না। কিছু তথ্য বিভিন্ন বই ও সাবেক কর্মকর্তাদের সাক্ষাৎকার থেকে জানা গেলেও পুরো চিত্রটি এখনও অজানা। তবে একটি বিষয় নিয়ে প্রায় সব সামরিক বিশ্লেষকেরই ঐক্যমত রয়েছে। 1971 সালের বিজয় শুধু সেনাবাহিনীর শক্তির ফল ছিল না, এটি ছিল কৌশল, গোয়েন্দা তথ্য, স্থানীয় সহযোগিতা এবং সুদূর প্রসারী পরিকল্পনার এক অসাধারণ সমন্বয়। এই যুদ্ধ দেখিয়ে দিয়েছিল আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু ট্যাঙ্ক, কামান বা যুদ্ধ বিমান যথেষ্ট নয়, সঠিক সময় সঠিক তথ্যই অনেক সময় সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। রয়ের 1971 সালের এই অভিযান তাই শুধু একটি সফল গোয়েন্দা অপারেশন নয়, এটি এমন একটি অধ্যায় যা দক্ষিণ এশিয়ার ইতিহাস, ভূ রাজনীতি এবং গোয়েন্দা কৌশলের ধারণাকে বদলে দিয়েছিল। আর হয়তো ভবিষ্যতের কোনো একদিন যখন আরও গোপন নথি প্রকাশ পাবে, তখন আমরা জানতে পারবো পর্দার আড়ালে ঘটে যাওয়া সেই নীরব যুদ্ধের আরও অনেক অজানা গল্প। আমি সংগ্রামিকা। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ইতিহাসের এমন অজানা ও গোপন অধ্যায় জানতে আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন। ধন্যবাদ।